অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। সমস্ত ডিসকাশন হয়ে যাওয়ার পর লাস্টে বললো এটা কিন্তু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। মাকে অনেক খারাপ ভাষাতে বলা হয়েছিল, এই দুনিয়ায় গেছে মানে হয়তো শুয়ে কাজ পেয়েছে, এরকম আমার মাকে শুনতে হয়েছে। আমি খুব আন্ডার কনফিডেন্ট একজন মানুষ, আমি এত দূর এসেছি নিজেকে নিজের চেষ্টায়, মানে আমি জানি যে আমার মধ্যে একটু হলেও আছে ট্যালেন্ট। খুব বেশি এরকম প্রস্তাব পেয়েছি বা আমাকে কেউ টাকা চেয়েছে এরকম না। আমি একবার স্ক্যামড হয়েছিল। আমার ছোটবেলা থেকে এটা বুঝে গেছিলাম যে আমি অভিনয়ই করব, আর ওই 9 to 5 জব করে আমি হ্যাপি থাকতে পারবো না। সদ্য রাঙামতি শেষ হয়েছে এবং তারপরেই রাঙা থেকে একদম অন্য রকম, মানে রাঙার লুক ছেড়ে একটু অন্য লুকে দেখা যাচ্ছে আপাতত মনীষাকে। তো মনীষা, প্রথম যে জিনিসটা আমায় বলো সেটা হলো আপাতত কিভাবে সময় কাটাচ্ছ? কিছুই করছি না বেসিক্যালি। আগে আমাদের মানে কাজ যখন চলে, শুটিং এর সময় এত হেকটিক শিডিউল থাকে, এখন আমি সমস্ত সময় বাড়িতে ল্যাদ খেয়ে কাটাচ্ছি, আর নিজে খাবার রান্না করে খাচ্ছি বা বাইরে থেকে অর্ডার করে খাচ্ছি, মানে খাচ্ছি প্রচুর আর ঘুমাচ্ছি। আচ্ছা, কিন্তু এই যে এই সময়টায় মোটামুটি কি কি করা হয়নি যেগুলো আপাতত এই রিল্যাক্সেশন টাইমটাই করতে পারছো? এই যেমন ঘুরতে গেছিলাম কিছুদিন আগে, দার্জিলিং গিয়েছিলাম। খুবই মানে সবাই শুনলে হয়তো ভাববে, অবাক হবে যে আমি এই ফার্স্ট টাইম দার্জিলিং ঘুরতে গেলাম লাইফে। হ্যাঁ, তো দার্জিলিং গিয়েছিলাম, সেখান থেকে ঘুরেই দুদিন আগেই ফিরলাম। আর দেখি এখন বাড়ি যাব, কালকেই বাড়ি যাব ইনফ্যাক্ট। বাড়িতে কিছুদিন থাকবো, বিকজ বাড়িতে তো থাকা হয়নি এতদিন। মা আজকে ফোন করে খুব এক্সাইটেড, মানে মায়ের গলা শুনেই বুঝতে পারলাম যে কখন আসবি, কি রান্না করবো, কি খাবি বল, এরকম একটা ব্যাপার। এর আগে যতবার আমরা সেটে কথা বলেছি মূলত চরিত্র নিয়ে কথা হয়েছে, গল্প নিয়ে কথা হয়েছে। মনীষার বড় হওয়াটা যদি একটু জানতে পারি, যে ছোট থেকে বড় হওয়াটা, স্কুল, মা বাবা সবটা নিয়ে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি যখন খুব ছোট, মানে আমার 3 বছর বয়স ছিল, তখন আমার মা জব পায়। অ্যান্ড মায়ের জব ছিল মালদাতে। তো মা ভাবে যে এত ছোট বাচ্চাকে নিয়ে মালদাতে, আর মায়ের স্কুলটা না প্রপার টাউনে ছিল না, ওই জন্য মা আমাকে নিয়ে যেতে চায়নি। আর আমি তখন খুব ছোট ছিলাম, তাই আমাকে যেহেতু মানে মায়ের একটা গাইডেন্স দরকার, সেই জন্যে মা দিদার কাছে আমাকে রেখে যায়। আর আমার দাদার তখন 8 বছর বয়স ছিল, আমার দাদা ছিল বাবার কাছে। তো ছোটবেলা থেকে আমরা খুব মানে স্ক্যাটার্ড হয়ে এদিকে ওদিকে এইভাবে থেকে বড় হয়েছি। আমি কখনো প্রপার বাবা মাকে একসাথে পাইনি, কখনো আমরা দাদার মধ্যে ভাই বোনের ওই যে বন্ডিং ছোটবেলা থেকে একটা গড়ে ওঠে, সেটা কখনো গড়ে ওঠেনি। 11-12-এ গিয়ে আমার দাদার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, তারপরে মানে যেরকম হয় আর কি দাদা বোনের ব্যাপারটা, সেটা অনেক পরে গিয়ে হয়েছে। তো এরকম ভাবে ছোটবেলাটা কেটেছে। আমি পুরোপুরি দাদু দিদার মানে তত্ত্বাবধানে, ওনাদের ভালোবাসা, ওনাদের কেয়ারেই বড় হয়েছি। স্কুল বহরমপুরে, আমার ওখানে দাদু দিদার বাড়ি। দিদা এখন নেই, আর মারা গেছেন। তো আমার স্কুল ওখানে। তারপরে আমার মা ট্রান্সফার যখন নেয়, তখন আমি চলে আসি কান্দিতে, যেখানে আমার বাড়ি। আমার মা ট্রান্সফার নিয়ে বাবার স্কুলে আসে, আর বাবা মায়ের জায়গায় মায়ের স্কুলে মালদা চলে যায়। তো তখন আমি আর মা থাকতাম, দাদা তখনও দাদা বাইরে থাকতো। তারপরে দাদা আসলো, বাবা আসলো, আমি চলে গেলাম কল্যাণীতে। তারপরে দাদাও চলে গেছিল কাজের সূত্রে বিহারে। তো এই করে নিয়ে আমরা চারজন কখনো একসঙ্গে থাকিনি আর কি, সবসময় আলাদা আলাদাই থেকেছি। কিন্তু সেখান থেকে শুরু করে তারপরে পড়াশোনা এবং অভিনয়ের যে ভালো লাগাটা, সেটা কিভাবে তৈরি হলো? আমার ছোটবেলা থেকে অভিনয়ের ইচ্ছে ছিল, এবং আমি চেয়েছিলাম সবসময় যেন আমি অভিনয়টাই করতে পারি। আর অভিনয় ছাড়া অন্য কিছু করে আমি হ্যাপি হব বলে আমার ছোটবেলাতে কখনো মনে হয়নি। এই রিয়েলাইজেশনটা হয়ে গেছিল আমার মানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে হ্যাঁ। কি কি করতে? আমি সিনেমার প্রচুর ডায়লগ মুখস্থ করতাম, এখনো আমার অনেক ডায়লগ মুখস্থ আছে, কিছু কিছু হয়তো ভুলে গেছি। নাচতে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি। এখন সময় সুযোগ হয় না। আমি নাচে ভর্তি হব একটা অ্যাটেম্পটও নিয়েছিলাম, একদিন ক্লাসে গিয়ে আর যাইনি। বাহ, মানে দারুণ। শেষ হওয়ার পর দিনই আমি গেছিলাম একদিন ডান্স ক্লাসে, আবার যাব। তো যে তুমি বললে না যে জিনিসগুলো এতদিন করা হয়নি, সেগুলো আবার, তো ডান্সও তার মধ্যে একটা। আর এসবই করতাম, এক্সপ্রেশনস দিতাম, আয়নার সামনে দাঁড়িয়ে ডায়লগ বলতাম, সিচুয়েশন ইমাজিন করে কিছু ওরকম করতাম, অভিনয় করতাম। তো ছোটবেলা থেকে এটা বুঝে গেছিলাম যে আমি অভিনয়ই করব, আর ওই 9 to 5 জব করে আমি হ্যাপি থাকতে পারবো না। মা বাবাকে দেখে এসেছি তো ছোটবেলা থেকে। তো আমি বলতাম, বাড়ি থেকে সিরিয়াসলি নিত না। তো যা করেছি, যতটুকু করেছি, সবটা নিজের চেষ্টায় বলবো না, বাট অধিকাংশই নিজের চেষ্টায়। কিন্তু অভিনয়ের প্রথম হাতে খড়িটা হলো কিভাবে? এবং এবং হাতে খড়ি আমার হয়েছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে। আমাদের ওখানে আমি ভর্তি হই ওয়ার্কশপে, কারণ আমার মনে হয়েছিল আমার অভিনয়টাকে যদি শেপ
দিতে হয়, তাহলে আমাকে নাটক শিখতে হবে, নাটকে ভর্তি হতে হবে, একটা ওয়ার্কশপ আমাকে করতে হবে অ্যাটলিস্ট। তো সেই ওয়ার্কশপে আমি যখন ঢুকি তখন কিশোর সেনগুপ্ত স্যার, ওনার হাত ধরে আমার প্রথম হাতে করি অভিনয়ের। তারপরে আস্তে আস্তে সেখানে নাট্য দলে আমি 2 বছর, 1.5-2 বছর মতন আমি করি অভিনয়। তারপরে মাস্টার্সের রেজাল্ট খারাপ হয়ে যাবে এই ভয়ে আমি ছেড়ে দিয়েছিলাম লাস্টের দিকে। তারপরে সেখানে কমপ্লিট হওয়ার পর আমি কলকাতায় আসি। কলকাতায় এসে আবার একটা অন্য দলের সাথে যুক্ত হই, পাইকপাড়া আখর। তো তারপরে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ বলছি, সরি, অডিশন দিতে এক জায়গায় ক্লিক করে যায়। মানে কোনো এক্সপেকটেশন ছিল না আমার, বাট ক্লিক করে যায় ভগবানের সেটাই আশীর্বাদ, রাঙামাটিতে একদমই ইয়েস। একটা জিনিস বলো, এই অভিনয় জগতে নিয়ে তো মানুষজনের অনেক বাইরে থেকে ধারণা থাকে যে অনেক কুপ্রস্তাব আসে, টাকার বিনিময়ে কাজ হয় এবং টাকা দেওয়ার পর সে হয়তো প্রপার কাজ পেলেও না, এমন ঘটনাও থাকে। কুপ্রস্তাবের ব্যাপারটা তো হামেশাই ঘটে অনেকের সঙ্গে। তুমি কখন এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছো? আমি না, সত্যি কথা বলতে, মানে আমার মা বাবা প্রকৃত অর্থে এই জন্যই ভয় পেতেন। মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো, মানে এই বাড়ির মেয়ে কখনো সিনেমা বা সিরিয়াল করতে পারে বা অভিনয় করতে পারে, টিভির পর্দায় মানুষ থেকে দেখতে পারে, এই জিনিসটা মানে তাদের ভাবনার বাইরে। তারা টিচার, তারা চেয়েছিলেন মেয়েও টিচার হোক। আমার দাদাও টিচার, আমার বাড়িতে সবাই টিচার, মা বাবা দাদা। তো সেই গণ্ডিটা পার করে বেরিয়ে আসতে তো একটু আমাকে খাটনি করতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম যে আমার নিজের ক্রেডিটটাই অধিকাংশ, এই কারণেই বলা, কেননা আমার বাবা মা সবসময় চেয়েছেন যে আমি যেটা ভালোবাসবো, আমি যেটা ঠিক মনে করবো সেটাই করবো, আমি দাদা দুজনেই। বাট তাও ওনারা কোথাও গিয়ে আটকেছেন যে না, এই দুনিয়াটা এইরকম, এখানে তুই পারবি না। আমি ওগুলো মানে ছোটবেলা থেকে কখনো ভাবিনি, আমি খারাপ দিকে দেখিনি। মানে এটা একটা তুমি বলতে পারো যে একটা মোটিভেশন টাইপের, যে আমি যেটা করব সেটা শুধু আমি ভালো দিকটা দেখেই গিয়ে করব। হ্যাঁ, খারাপ দিক অবশ্যই আছে। আমি যে খুব বেশি এরকম প্রস্তাব পেয়েছি বা আমাকে কেউ টাকা চেয়েছে এরকম না। হ্যাঁ, আমি একবার স্ক্যামড হয়েছিলাম, আমার 700 টাকা চলে গেছিল। হ্যাঁ, মাত্র 700 টাকা, বিকজ আমার কাছে সেই সময় টাকা ছিল না। আমাকে বলা হয়েছিল 5,000 টাকা পাঠাতে, আমি বলেছিলাম আমার কাছে নেই 5,000 টাকা, আমি কি করে দেবো। আমি আপাতত আপনাকে, আমার কাছে অ্যাকাউন্টে 1,000 টাকা আছে। তখন আমি কল সেন্টারে জব করতাম, আমি টিউশনি পড়াতাম, আমি 11-12 বাচ্চাদের প্র্যাকটিক্যালের খাতা এরকম লিখে দিতাম। তো সেই করে করে আমি যাতে বাবার কাছ থেকে আমাকে টাকা না নিতে হয়, যাতে আমাকে মানে এটা না বলতে পারে যে তুই কলকাতায় বসে কি করছিস, কোনো কাজই হচ্ছে না অথচ খরচা হচ্ছে। তো এটা যাতে আমাকে বলতে না পারে, সেই জন্য আমি চেষ্টা করতাম যতটা সম্ভব নিজের খরচাটা নিজে চালানোর। তো তখন আমার কাছে টাকা ছিল না, আমার কাছে 5,000 টাকা চেয়েছিলাম, বলছিলাম দেখুন আমার কাছে 1,000 টাকা আছে, আমি এখান থেকে আপনাকে 700 টাকা দিচ্ছি। আমাকে বলেছিল কাজ হবে টাকা দিলে। তো আমি সেখানে 700 টাকা দিয়েছিলাম, বাট সেটা তারপর আমাকে ব্লক করে দিয়েছিল। এবার সেই সময় 700 টাকাটা আমার কাছে প্রচন্ড মানে ম্যাটার করতো। আমি সারা দিন কেঁদেছিলাম, আমার এখনো মনে আছে। এটা একবার হয়েছিল। আর আর কখনো কেউ টাকা চেয়ে আমার কাছ থেকে টাকা বের করতে পারেনি, ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। হ্যাঁ, আর কুপ্রস্তাব আমি তো কিছু বুঝতামই না। আমাকে একবার বলা হয়েছিল যে একটা কোনো অ্যাড শুট ছিল, বললাম যে ওকে, হ্যাঁ। সমস্ত ডিসকাশন হয়ে যাওয়ার পর লাস্টে বললো এটা কিন্তু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। আমি বললাম হয়তো, আমি ভেবেছি হয়তো টাকা পয়সা কম্প্রোমাইজ করার কথা বলছে। ঠিক আছে, তখন যা পাই তো সেটাই লাভ। আমি বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে, তখন উনিও না, মানে যিনি বলেছিলেন, হ্যাঁ হকচকিয়ে গেছে। বলছে তুমি কম্প্রোমাইজ মানে জানো? বলছে হ্যাঁ জানবো না কেন, ইংলিশ সাবজেক্ট ছিল, আমি কেন জানবো। আমি বলেছি আমি ইংলিশে মাস্টার্স করেছি, কম্প্রোমাইজ মানে জানবো না, আমি এভাবে বলেছি। বলছে না তুমি ভুল বুঝছো, কম্প্রোমাইজ মানে, বললো, তারপরে সঙ্গে সঙ্গে ব্লক। ভয় পেতাম খুব। তো এরকমই একবারই হয়েছিল, আদারওয়াইজ হয়নি। আমি সত্যি বলছি, আমি মনে করি যে আমি খুব লাকি ছিলাম। হ্যাঁ, ট্যালেন্ট যে আমার মধ্যে নেই সেটাও আমি বলবো না। অবভিয়াসলি আমার মধ্যে ট্যালেন্ট ছিল, আছে। সেই জন্যেই আমি নিজেকে পুশ করতে পেরেছি। নাহলে আমি খুব আন্ডার কনফিডেন্ট একজন মানুষ। আমি এতদূর এসেছি নিজেকে নিজের চেষ্টায়, মানে আমি জানি যে আমার মধ্যে একটু হলেও আছে ট্যালেন্ট। আর বাকিটা আমি বলবো যে সত্যি আমি লাকি ছিলাম। রাঙামাটি তীরন্দাজ হওয়ার ক্ষেত্রেও লাকি ছিলাম। আর ওই যে বললাম, ওই বাড়ির সার্কামস্ট্যান্সেস থেকে বেরিয়ে এসে মানে এই জায়গায় যতটুকুনি আমি আজকে অ্যাচিভ করতে পেরেছি, লাকি তো ছিলাম। একটা বিশ্বাস তো থাকে মনীষা নিজের মনের ভেতরে যে আমি কিছু করে দেখাবো, কিন্তু অভিনয় জগৎটাই আবার একটা এমন একটা রঙিন দুনিয়া বলে অনেক পরিবারেই হয় যে পরিবারের বহু মানুষজন, বহু রিলেটিভরা বলতে থাকে যে এই ছেলেটা বা মেয়েটা বকে গেছে। হ্যাঁ, বলে তো। আমার বাড়ির ওদিকে বলে তো, আমাকে মা প্রথম প্রথম খুব দুঃখ করে কাঁদতে কাঁদতে ফোন করতো, আজকে জানিস এরকম বলছিল। আমি খারাপ ভাষায় বলছি না, মাকে অনেক খারাপ ভাষাতে বলা হয়েছিল, যে মানে
এই দুনিয়ায় গেছে মানে হয়তো শুয়েই কাজ পেয়েছে, এরকম আমার মাকে শুনতে হয়েছে। তো মা তখন প্রথম প্রথম খুব কষ্ট পেতো, কাঁদতো। কিন্তু তারপরে আমি মাকে বললাম যে কাঁদছো কেন, তুমি তো জানো তোমার মেয়ে কি করেছে না করেছে, তাহলে তো তোমার কষ্ট পাওয়ার কোনো বিষয় নেই। আর আমি তো এসব কথা শুনি সঙ্গে সঙ্গে ভুলে যাই, আমি ভালো কথাই মনে রাখতে পারি না, খারাপ কথা কি করে এই মানুষগুলোকে আর কখনো উত্তর দিতে ইচ্ছে করেছে না? একদমই না, একদমই না। আমার মনে হয় আমি যদি ঠিক হই, সামনের জন যদি আর্গুমেন্ট করে যে না আমি ভুল, ঠিক আছে বাবা আমি ভুল, থ্যাংক ইউ ভেরি মাচ বলে আমি ওখান থেকে সরে যাই। আমার একদম ঝামেলা ঝঞ্ঝাট, আমি খুব শান্তিপ্রিয় মানুষ। আমি শুধু ঝগড়া করি আমার মায়ের সাথে, আমি প্রাউডলি বলতে পারি। আমার মা ছাড়া আমি আমার আর কারোর সাথে ঝগড়া করি বলে আমার মাও বলতে পারবে না। আমার মা সবসময় এটাই বলে, ও যত চিৎকার যত রাগ সব আমার উপর। আমি বাইরে কখনো তুমি ভালো, তুমি ঠিক, আমি ভুল। আচ্ছা, একটা জিনিস বলে, এই তো একটা শান্তিপ্রিয়াকে আমরা দেখতে পেলাম, কিন্তু এই শান্তিপ্রিয়ার মনে কি অন্য কোনো কেউ প্রিয় আছে? তো ফর দ্য লংগেস্ট টাইম আমি এটাই ভেবে এসেছি যে বয়ফ্রেন্ড আছে এটা বললে মানে কাজ পাওয়া যায় না, আমাকে অনেকে এটা বলেছে, ঠিক আছে। তো ওই জন্য হ্যাঁ, মানে আমি বলবো না যে আমার বয়ফ্রেন্ড আছে, বাট হ্যাঁ আমার খুব ভালো একজন বন্ধু আছে, যার সম্পর্কে আমি এখনই কিছু বলতে চাইছি না। ইন ফিউচার যখন, হ্যাঁ যখন হাতে একটা এই আঙুলে একটা কিছু থাকবে রিং তখন তখন বলবো। সেটার পরিকল্পনার কি তাড়াতাড়ি আছে না আপাতত? দেরি আছে, দেরি আছে। কিন্তু যে ব্যাপারটায় দেরি নেই সেটা হলো আজকের এই লুকটায়, সেটা তো আমরা খুব তাড়াতাড়ি এসেই পেয়ে গেলাম। ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর না শাড়িটা? খুবই সুন্দর। আর কার জন্য এটা পেয়েছো? এই তো আমাকে মধুরি সাদির সাথে এটা আমার 3 নম্বর কাজ। এর আগেও আমরা 3টে অলরেডি শুট করেছি, মানে একদিনে 2টো করে শুট এর আগে করেছি। আজকেও 2টো শুট ছিল, এর আগে আমার একটা লুক ছিল, এটা সেকেন্ড লুক। তো মধুরি সাদির সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, মানে খুব কোঅপারেটিভ। আর মানে আমি তো ফার্স্ট টাইম এসে বুঝতে পারিনি যে ও পুরো বিষয়টা অ্যারেঞ্জ করেছে, এত জলি এত ফ্রেন্ডলি, অথচ সব নিজেই নায়িকার মতো। হ্যাঁ নিজের রেসপন্সিবিলিটি নিয়ে সবকিছু এতটা অ্যারেঞ্জ করা। মধুরি সাদি এদিকে ছোট্ট করে চলে আসবে। তুমি বসো তাহলে, আমি দাঁড়াই, হাইটটা না অ্যাডজাস্ট করে নেবে। আমি অ্যাডজাস্ট করে নেবো। তো আমি মানে মধুরিষা কিভাবে তোমাকে সাজিয়েছো সেটা তো আজকে দেখতেই পেলাম, তবে যে প্রশ্নটা আসে মধুরিষার লুকটা নিয়ে কি বলবে? মধুরি সাদি সবসময় টিপ টপ একদম, কখনো তুমি দেখবে না যে চুল মেসি হয়ে আছে বা আউটফিট ঠিক নেই, সব সময় একদম প্রেজেন্টেবল থাকে। আসলে নায়িকাদের সাথে কাজ করার জন্য না একটুখানি লেভেলটা ম্যাচ খাওয়াতে হবে। একটা জায়গায় তৈরি করে রাখতে হয়। বেশ, সেই তৈরিটা দারুণ ভাবে হয়েছে। তো আমরা শেষ করব, দর্শকদের যদি একটু বলে দাও, যারা যারা রাঙামতির পরে তোমাকে অন্যভাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে, তাদেরকে মোটামুটি কতটা অপেক্ষা করতে হবে? আহ, আশা করব বেশি অপেক্ষা করতে হবে না, কিন্তু আমি জাস্ট নিজের জন্য একটু টাইম নিয়ে নিচ্ছি, যাতে মানুষ রাঙামতিকে আস্তে আস্তে একটু কম মনে রেখে আমার নতুন চরিত্রটাকে আরো বেশি করে ভালোবাসতে পারে। তো আশা করছি খুব শীঘ্রই আবার অন্য কোনো রূপে আমি চলে আসবো আর সেম ভালোবাসা যেন পাই।